প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অলোক চক্রবর্তীর অনলাইন ক্লাসে সান্ধ্যকালীন অধিবেশনে সবাইকে স্বাগতম। আমরা দীর্ঘদিন যাবৎ এক অনিশ্চয়তার মধ্যে সময় অতিবাহিত করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেটি অবগত আছো যে করোনার মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্বাভাবিক শ্রেণী কার্যক্রম ব্যাহত, একেবারেই বন্ধ, যার ফলে সারা পৃথিবী এই অনলাইন শ্রেণী কার্যক্রমের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছে। আমরাও একইভাবে তোমাদের শ্রেণী কার্যক্রম অনলাইনের মাধ্যমেই চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছ এবং পরবর্তীতে যারা আমার সঙ্গে যুক্ত হবে বা যারা আমার এই ক্লাসটি দেখবে, আমি প্রত্যেকের প্রতি আহ্বান রাখব, তোমরা ক্লাসটি শেয়ার করবে, মেনশন করবে এবং তোমাদের সহপাঠীদের দেখার সুযোগ করে দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসটি আমার টাইমলাইনে শেয়ার করে নিচ্ছি, কিছুটা সময় তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। শব্দ শোনা যায় কিনা, তোমরা আমার কথা বুঝো কিনা, অনুগ্রহ করে তোমরা সেটি কমেন্ট করে জানিয়ে দেবে। আমি শেয়ার করে দিচ্ছি আমার টাইমলাইনে, প্লাস আমাদের শাহজালাল গভ কলেজ অনলাইন ক্লাস পেজেও আমি শেয়ার করে নিচ্ছি। তোমরা আমার সঙ্গে যুক্ত হচ্ছ যারা, সবাইকে আমি অলোক চক্রবর্তীর অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো শীত আগত। আমরা কোভিড-19 যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সময় অতিবাহিত করছি, অত্যন্ত ক্রান্তিকাল বর্তমানে চলছে। যদিও পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা দীর্ঘ এই ৮-৯ মাস বৎসরব্যাপী আমরা কিন্তু এখনো সুস্থ আছি, ভালো আছি, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম করে যাচ্ছি। নিশ্চয়ই স্রষ্টার অশেষ কৃপা আমাদের উপর, আমাদের দেশের উপর রয়েছে, যার ফলে আমরা কিন্তু সুস্থ সুন্দরভাবে এখনও দিনাতিপাত করতে সক্ষম হচ্ছি। তাই আমি পরম করুণাময় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমনিভাবে আগামী দিনগুলো যেন সুস্থ থাকতে পারি, করোনা যেন আমাদেরকে কষ্টে ফেলতে না পারে, করোনা যেন আমাদেরকে অসুস্থ করে ফেলতে না পারে, করোনার করাল গ্রাস থেকে আমরা যেন সুস্থ থাকতে পারি, পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে আমি সেটি প্রার্থনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে অনেকেই যুক্ত হয়েছে, আমি অভিনন্দন জানাচ্ছি প্রত্যেককে। পাশাপাশি আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ যারা আমার ক্লাসটি দেখবেন, আমি অভিভাবকদের প্রতি অনুরোধ রাখব, আপনারা আপনাদের সন্তানদের, বিশেষ করে এই শীতকালীন এখন সেকেন্ড পেজে অর্থাৎ দ্বিতীয় পেজে করোনার যে মহামারী আবার শুরু হচ্ছে, এই করোনার মহামারীতে যেন আমরা সুস্থ থাকতে পারি, সতর্ক থাকতে পারি, সতর্ক থেকে আমরা যেন এই করোনাকে
ওভারকাম করতে পারি সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন। প্রিয় ভিউয়ার্স, আমি সকলের প্রতি অনুরোধ রাখব যে আমরা অন্তত আগামী কয়েকটি মাস, 2-3 মাস সময় স্বাস্থ্যবিধি পরিপূর্ণরূপে মেনে আমরা ঘর থেকে বের হই। আমরা যেন মাস্ক ছাড়া ঘর থেকে বের না হই। জীবন একটাই, এই জীবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। কাজেই আমাদের এই জীবনের মূল্যটাকে, জীবন যদি বেঁচে থাকে তবে আমাদের স্বপ্ন বেঁচে থাকবে, আমাদের আগামী বেঁচে থাকবে, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে আমরা এই যে করোনাকে ওভারকাম করার কৃতিত্ব, সেটি কিন্তু আমরা সফলভাবে ওভারকাম করেছি, সেইটি আমরা মেসেজ দিতে পারব। কাজেই আমি আবারও পরম করুণাময়ের কাছে, পরম করুণাময়ের কৃপা প্রার্থনা করছি যাতে সমগ্র পৃথিবীর মানব জাতি সুস্থ থাকে, ভালো থাকে, করোনার মহামারী থেকে মুক্ত হয়, এই প্রার্থনা রেখে আমি আমার নিয়মিত শ্রেণী কার্যক্রমে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 7ম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায়টি থেকে আমি একটি ছোট্ট উদ্দীপক উপস্থাপন করেছি। এই উদ্দীপকটির আলোকে এটি সমাধান করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে তোমাদের সঙ্গে 7ম অধ্যায়ের উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা এর পূর্বে একটি উদ্দীপক নিয়েও কথা বলেছি, একটি উদ্দীপকের সমাধানও করেছি। আজকের ক্লাসে আমি আরেকটি নতুন উদ্দীপক সন্নিবেশিত করেছি। আমি এখন উদ্দীপকটি পাঠ করব, তারপর আমরা এটি সমাধানের চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি উদ্দীপকটি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে সেটি শুনবে। আমরা জানি যে আমাদের অনেক দুর্বলতা রয়েছে, আমাদের অনেকগুলো অভাব রয়েছে, বিভিন্ন ধরনের সুযোগের অপ্রতুলতা রয়েছে, যার কারণে আমরা অনেক সময় আমাদের শ্রেণী কার্যক্রমের পরিপূর্ণ রূপে তোমাদেরকে দিতে পারছি না। হয়তো আমার লেখা তোমরা বুঝতে পারছো না, অনেক সময় কথা বুঝতে পারছো না। আমি তারপরও সবাইকে বলবো, যারা আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাদেরকে বলবো তোমরা কষ্ট করে আমার ক্লাসগুলো অনুসরণ করার চেষ্টা করবে। যে জায়গায় বুঝবে না তোমরা মেনশন করবে, কমেন্ট করবে। আমরা পরবর্তী ক্লাসে অথবা কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে তোমাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে উদ্দীপকটি এখানে সন্নিবেশিত করেছি এটি হচ্ছে এমন যে একটি কোম্পানি উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। একটি কোম্পানি এবিসি কোম্পানি হতে পারে, আমরা সেই বৃহৎ আকারের প্রতিষ্ঠান হতে পারে, বহুজাতিক প্রতিষ্ঠান হতে পারে। প্রোডাক্টিভ কোম্পানির একটি উদ্দীপক এখানে সন্নিবেশিত করেছি, যেখানে বলা হয়েছে ব্যবহৃত কাঁচামাল 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ব্যবহৃত কাঁচামাল 1 লক্ষ টাকা। প্রত্যক্ষ শ্রম ব্যয় ব্যবহৃত কাঁচামালের 80%। অর্থাৎ যে পণ্যটি উৎপাদন করতে যাচ্ছি বা কোম্পানি যে পণ্য উৎপাদন করেছে তাতে কাঁচামাল ইউজ হয়েছে 1 লক্ষ টাকার। বলা হয়েছে যে পরিমাণ কাঁচামাল ইউজ হয়েছে, অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল যা, ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের 80% হচ্ছে শ্রম ব্যয়। তারপর আমরা লক্ষ্য করছি কারখানা উপরি খরচ শ্রম ব্যয়ের 50%। আমরা জানি শ্রম ব্যয়ের পরে যে ব্যয়টি প্রয়োজন হয় পণ্য উৎপাদন করতে বা যে কোনো দ্রব্য উৎপাদন করতে, সেখানে কারখানা উপরি খরচের প্রয়োজন রয়েছে। এখানে বলা হয়েছে কারখানা উপরি খরচ হচ্ছে প্রত্যক্ষ শ্রম ব্যয়ের
50%। তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস ও প্রশাসনিক খরচ, কারখানা উপরি খরচের 40%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যয় আমরা যেটি জানি, প্রথমেই কাঁচামাল ব্যয়, তারপর শ্রম ব্যয়, তারপর কারখানা উপরি ব্যয়, তারপর অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয়। এই 5টি ব্যয়ের সমন্বয়ে আমরা একটি পণ্য সম্পূর্ণরূপে প্রস্তুত করে টোটাল কস্ট আমরা নির্ধারণ করে তার সঙ্গে মুনাফা প্লাস করে আমরা এই পণ্যটি বাজারে বাজারজাতকরণ করার জন্য ছাড়া হয়। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম কাঁচামাল ব্যয় 1 লক্ষ টাকা, কাঁচামাল ব্যয়ের 80% হচ্ছে শ্রম ব্যয়, শ্রম ব্যয়ের 40% হচ্ছে কারখানা উপরি ব্যয়, শ্রম ব্যয়ের 50% হচ্ছে কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়ের 40% হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয় হচ্ছে কারখানা উপরি ব্যয়ের 100%। তাহলে 100%। তারপর যেটি বলা হয়েছে বিক্রয় মূল্য 3 লক্ষ টাকা, অর্থাৎ যে পণ্যটি তৈরি করা হচ্ছে সেই পণ্যটি বিক্রয় করা হলো 3 লক্ষ টাকায়। আমাদেরকে যে কাজ করতে বলা হয়েছে সেটি হচ্ছে মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয় এবং মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়। অর্থাৎ একটি উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বা উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে আমরা 3টি কাজ করব এখানে। প্রথম কাজটি হচ্ছে মুখ্য ব্যয় নির্ণয়, প্রাইম কস্ট বের করতে হবে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে উৎপাদন ব্যয় বা প্রোডাক্ট কস্ট নির্ণয় করার জন্য বলা হয়েছে। তারপর যেটি বলেছে সেটি হচ্ছে মুনাফা বা ক্ষতির পরিমাণ, অর্থাৎ একটি আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে তাহলে আমরা প্রথমেই উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে মুখ্য ব্যয় এবং উৎপাদন ব্যয় এই দুইটি বিষয় নির্ণয় করতে পারি। দুটি বিষয় আমরা নির্ণয় করে ফেলি অথবা আলাদা আলাদাভাবে আমরা দেখাতে পারি। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী, এই উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা বের করে ফেলব ক এবং খ, অর্থাৎ মুখ্য ব্যয় এবং উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যয় বিবরণীর আমরা প্রথমেই বলেছি প্রথম এবং প্রধানতম যে ব্যয় সেটি হচ্ছে কাঁচামাল ব্যয়। আমরা এখানে দেখতে পাই ব্যবহৃত কাঁচামাল 1 লক্ষ টাকা, ব্যবহৃত কাঁচামাল 1 লক্ষ টাকা, অর্থাৎ যে পণ্যটি আমরা প্রস্তুত করতে যাচ্ছি তার র ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়েছে বা ইউজ হয়েছে 1 লক্ষ টাকার। আমরা জানি ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, তাহলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। তাহলে এখানে প্রত্যক্ষ শ্রম ব্যতীত অন্যান্য প্রত্যক্ষ খরচ আর কিন্তু নেই। তাহলে আমরা কি করতে পারি? যোগ প্রত্যক্ষ শ্রম। আমরা বিগত ক্লাসেও বলেছি প্রত্যক্ষ শ্রম, উৎপাদন মজুরি, প্রত্যক্ষ মজুরি বিভিন্ন নামে কিন্তু এটি প্রশ্নে উল্লেখ থাকতে পারে। তাহলে এখানে যেটি বলেছে প্রত্যক্ষ শ্রম ব্যয় ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের 80%, অর্থাৎ আমরা দেখেছি ব্যবহৃত কাঁচামাল হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে দেখাতে পারি 1 লক্ষ টাকা এর 80% হচ্ছে প্রত্যক্ষ শ্রম ব্যয়, অর্থাৎ 1 লক্ষ এর 80% নিশ্চয়ই তোমরা বুঝে গেছো।
80,000 টাকা। তাহলে 1 লক্ষ প্লাস 80,000 আমরা পেয়ে গেলাম 1,80,000, যেটি হচ্ছে আমাদের মুখ্য ব্যয় অর্থাৎ প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক অংশে অর্থাৎ মুখ্য ব্যয় নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা ক এর উত্তরটি পেয়ে গেলাম। মুখ্য ব্যয় 1,80,000 টাকা। আমরা জানি মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরি ব্যয় বা কারখানা উপরি খরচ যোগ করলে আমরা পেয়ে যাব উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে যোগ কারখানা উপরি ব্যয়। আমরা প্রশ্নে উল্লেখ করা রয়েছে কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি খরচ শ্রম ব্যয়ের 50%। অর্থাৎ আমরা এখানে শ্রম ব্যয় বের করেছিলাম 80,000 টাকা। শ্রম ব্যয়ের 50% হচ্ছে কারখানা উপরি ব্যয়। তাহলে আমরা এখানে লিখতে পারি শ্রম ব্যয় হচ্ছে 80,000, 80,000 এর 50% আমরা কারখানা উপরি ব্যয় হিসেবে পেয়ে যাব। তাহলে শ্রম ব্যয় পেয়েছি আমরা 80,000, 80,000 এর 50% 40,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো 100% এর অর্ধেক হচ্ছে 50%। কাজেই 100%-এ যখন 80,000 হয় 50%-এ হবে তার অর্ধেক। 80,000 এর অর্ধেক 40,000। আমরা 40,000 যোগ করে ফেলি। 1,80,000 প্লাস 40,000, তাহলে যোগফল দাঁড়িয়েছে 2,20,000 টাকা। আমরা জানি কারখানা উপরি খরচ মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা পেয়ে যাব উৎপাদন ব্যয়। তাহলে আমরা উৎপাদন ব্যয়টি ছিল আমাদের খ অংশে বের করতে বলা হয়েছে উৎপাদন ব্যয়। আমরা খ অংশে উৎপাদন ব্যয় নির্ণয় করে ফেললাম 2,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কথাটি বলা থাকতে পারে কারখানা উপরি ব্যয় কোন বিষয়গুলো, আমরা সেগুলো বিগত ক্লাসে আলোচনা করেছি। কারখানা উপরি ব্যয় হচ্ছে কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, কারখানার গ্যাস, কারখানার জ্বালানি, কারখানা ম্যানেজারের বেতন, কারখানার যদি কোনো যন্ত্রপাতি থাকে, কারখানা যন্ত্রপাতির অবচয়, কারখানা সংক্রান্ত অর্থাৎ ফ্যাক্টরি প্রোডাকশন ডিপার্টমেন্টে যত খরচ আছে সকল খরচ, এখানে আমরা সকল উপরি খরচগুলো বা পরোক্ষ খরচগুলো আমরা এখানে কারখানা উপরি ব্যয় হিসেবে আখ্যায়িত করা হয়। সেই খরচগুলো একত্রিত করে আমরা কারখানা উপরি ব্যয় নির্ণয় করে থাকি। যেহেতু এই প্রশ্নে টেকনিক্যাল প্রশ্ন, এখানে খুবই সংক্ষিপ্ত আকারে আমরা দেখতে পেলাম একটি লাইনের মাধ্যমে আমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যেতে পারি। অর্থাৎ আমাদের এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে সেই পার্সেন্টেজগুলো আমরা সঠিকভাবে যদি ক্যালকুলেট করতে পারি, যোগ বিয়োগ করতে পারি, তাহলে অতি সহজে আমরা উত্তরটা করতে পারবো এবং ফলাফল নির্ণয় করে আমরা তার সুফলটাও আমরা পেতে পারি। আমরা আরও একটি কাজ করতে পারি ওয়ার্কিংয়ে, অর্থাৎ আমাদের এই যে কাজগুলো আছে সেগুলো যেহেতু অতি সংক্ষিপ্তভাবে এখানে আমরা লিখে ফেলেছি, এই কাজগুলো আমাদের 4 নম্বরের জন্য যেহেতু এই অংশটুকু করতে হয়, আমরা ইচ্ছা করলে কিছুটা ওয়ার্কিং বা কাজ দেখিয়ে দিতে পারি। আলাদাভাবে আমরা বের করে দিতে পারি কারখানা উপরি ব্যয় কত টাকা, প্রত্যক্ষ শ্রমটা কত টাকা, সেগুলো আমরা আলাদাভাবেও ক্যালকুলেশন করে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমাদের যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে গতে মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়। আমরা জানি মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে আমরা একটি আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে ফেলি। তাহলে এই অংশটা আমরা আলাদাভাবে দেখাচ্ছি। এখানে গ অংশে যেটি বলা হয়েছে, আমরা একটি বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী প্রস্তুত করি। বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, অর্থাৎ
প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, তারপর তার আয় বিবরণী আমরা প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, বিবরণ আমরা জাস্ট টাকা, অর্থাৎ টাকা টাকা না লিখে একটা টাকার কলাম দিয়ে দিলাম, দুটি টাকার কলাম দিয়ে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। আয় বিবরণীর মাধ্যমে আমরা জানি প্রথমেই বিক্রয় আয়। বিক্রয় আয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কথা তোমরা যদি লেখা বুঝতে না পারো, আমার কথাগুলো অনুসরণ করার চেষ্টা করবে। আশা করি তখন অতি সহজে বুঝে যাবে আমি এখানে কি লিখেছি। অর্থাৎ বিক্রয় আয়। বিক্রয় আয় আমাদের বলা আছে বিক্রয় মূল্য 3 লক্ষ টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়েছি 3 লক্ষ টাকা। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট মুনাফা পাওয়া যায়। তাহলে এই অঙ্কে আমরা যেটি দেখি, আমরা বের করেছি মুখ্য ব্যয়, তারপর বের করেছি উৎপাদন ব্যয়। আমরা জানি উৎপাদন ব্যয়ের পরে উৎপাদিত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় আরও 2টি ধাপ রয়েছে। যেহেতু ওই 2 ধাপের কোনো দফা আমাদের এই উদ্দীপকে উল্লেখ করা নেই, কাজে আমরা উৎপাদন ব্যয়কেই বিক্রিত পণ্যের ব্যয় ধরে পরবর্তী কার্যক্রম আমাদের সম্পাদন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উৎপাদন ব্যয় হয়েছে 2,20,000 টাকা। আমরা এটি ধরে নিলাম বিক্রিত পণ্যের ব্যয়। এই আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমাদেরকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হয়। তাহলে বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় আমরা 2,20,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তাহলে 3 লক্ষ থেকে 2,20,000 আমরা বিয়োগ করে দিচ্ছি। আমাদের বিয়োগফল দাঁড়িয়েছে 80,000। অর্থাৎ এটি বের হয়েছে আমাদের মোট মুনাফা। মোট মুনাফা, গ্রস প্রফিট অথবা গ্রস মার্জিন। তাহলে মোট মুনাফা দাঁড়িয়েছে 80,000 টাকা। আমরা জানি মোট মুনাফা থেকে পরিচালন সংক্রান্ত যত খরচ আছে, অর্থাৎ অপারেটিং এক্সপেন্স, আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করব। সে অপারেটিং এক্সপেন্স 2 ধরনের, আমরা সেটি দেখেছি, বিগত ক্লাসে আলোচনা করেছি। অপারেটিং এক্সপেন্স 2 ধরনের, পরিচালন ব্যয় অফিস সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত, অর্থাৎ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তাহলে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় ও বন্টন উপরিব্যয়, এই 2 উপরিব্যয়ের সমন্বয়ে যেটি বের হবে সেটি হচ্ছে পরিচালন ব্যয়। আমরা সেই পরিচালন ব্যয় যখন বিয়োগ করব মোট মুনাফা থেকে, তখন আমরা পেয়ে যাব নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ। তাহলে মোট মুনাফা থেকে বিয়োগ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় বা খরচ। পরিচালন খরচ আমরা বলেছি 2টি, এখানে বলা আছে পরিচালন খরচের মধ্যে আমরা এখানে দেখতে পাই একটি হচ্ছে বিক্রয় উপরি খরচ আর একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি খরচ। তাহলে আমরা অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, এখানে বলা হয়েছে অফিস ও প্রশাসনিক খরচ হচ্ছে কারখানা উপরি খরচের 40%। অর্থাৎ কারখানা উপরি খরচ কিন্তু আমরা আমাদের পূর্বের কাজে দেখিয়েছি, কারখানা উপরি ব্যয় বের হয়েছে 40,000 টাকা। তাহলে অফিস ও প্রশাসনিক উপরি খরচ হচ্ছে কারখানা উপরি খরচের 40%, অর্থাৎ 40,000-এর 40% আমরা বের করতে পারি। তাহলে 40,000-এর 40%, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অতি সহজে বের করে ফেলবে 16,000। 4×4=16। তারপর যেটি বলা হয়েছে অফিস ও প্রশাসনিক উপরি খরচের পর বিক্রয় উপরি খরচ, বিক্রয় উপরি খরচ বলা আছে এখানে। তাহলে বিক্রয় খরচ বা বিক্রয় উপরি খরচ,
বিক্রয় উপরি খরচ, সেটি এখানে বলা হয়েছে বিক্রয় উপরি খরচ কারখানা উপরি খরচের 100%। অর্থাৎ কারখানা উপরি খরচ যেটা বের হয়েছিল তার 100% হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ কারখানা উপরি খরচের 40%, বিক্রয় উপরি খরচ কারখানা উপরি খরচের 100%। অর্থাৎ কারখানা উপরি খরচ আমরা এখানে দেখেছি কারখানা উপরি খরচ 40,000 টাকা, তাহলে তার 100% হচ্ছে বিক্রয় উপরি খরচ। আমরা বিক্রয় তাহলে কারখানা উপরি খরচ 40,000 এর 100%, অর্থাৎ 40,000-এর 100% আমরা জানি 40,000। তাহলে মোট পরিচালন ব্যয় আমরা এখন পেয়ে যাচ্ছি 40 আর 16 অর্থাৎ 56,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোট মুনাফা হয়েছে 80,000, তার থেকে পরিচালন সংক্রান্ত খরচ বা ব্যয় বিয়োগ করলে আমরা পেয়ে যাব নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ। যেহেতু মুনাফা বেশি খরচ কম, কাজে আমাদের এখন নিট মুনাফাই আমরা পেয়ে যাব। 80,000 থেকে 56,000 আমরা বিয়োগ করলে 6 আছে 10 হবে, 4 হলে 5 আর 1 6 আছে 8 হবে, 2 হলে, অর্থাৎ 24,000 টাকা। এটি হচ্ছে নিট মুনাফা অথবা নিট আয়, নেট ইনকাম, নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই উদ্দীপকের আলোকে যে সমাধানটি করেছি আমরা এখানে পেয়েছি, আমাদের বের করতে বলা হয়েছে মুখ্য ব্যয়। আমরা মুখ্য ব্যয় পেয়েছি 1,80,000। আমাদের বের করতে বলা হয়েছে উৎপাদন ব্যয়, আমরা উৎপাদন ব্যয় পেয়েছি 2,20,000। এবং গ অংশে আমাদের বের করতে বলা হয়েছে নিট ক্ষতি, নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ। আমরা জানি প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানই ব্যবসা পরিচালনা করে থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। ক্ষতি হোক এটি কারোই কাম্য নয়, প্রত্যেক প্রতিষ্ঠানই লাভের উদ্দেশ্যেই সেই প্রতিষ্ঠান পরিচালনা করে বা পণ্য উৎপাদন করে। তারপরও মাঝে মধ্যে আমরা তার ব্যতিক্রমও দেখতে পাই, ক্ষতিও হয়ে যায়। অনেক সময় সার্বিক পরিস্থিতি, বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স, বিভিন্ন কারণে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা করতে পারে না, ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু আমরা এখানে যে উদ্দীপকটি দাঁড় করিয়েছি সেটি যথারীতি তাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়েছে বলেই মনে করতে পারি। কারণ তারা একটি জিনিস উৎপাদন করে তাদের টোটাল যে খরচ হয়েছে সেই খরচ বাদ দেওয়ার পর বিক্রয় মূল্য থেকে তারা যখন খরচ মাইনাস করেছে তাদের মুনাফার পরিমাণ অর্থাৎ নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 24,000 টাকা। সকল প্রকার খরচ বাদ দেওয়ার পরে তারা 24,000 টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় লক্ষ্য রাখবে, আমরা এখানে যে কাজটুকু করছি উৎপাদন ব্যয় হিসাব, এই পুরোটাই হচ্ছে এস্টিমেটেড অর্থাৎ প্রাক্কলিত। আমাদের এখানে আমরা এটা করতেছি কস্ট অ্যাকাউন্টিং অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব। ব্যয়ের হিসাবগুলো এখানে সবই অ্যাজাম্পশন অর্থাৎ অনুমান। যেমন আমরা জাতীয় বাজেট পেশ করা হয়, অর্থবৎসরের বাজেট হচ্ছে প্রাক্কলিত অর্থাৎ আগামী বৎসর কি কোন খাতে কত ব্যয় করা হবে তার একটি ধারণা বা তার একটি তথ্য উপাত্ত প্রকাশ করা। আমরা এই উৎপাদন ব্যয় হিসাবটা হচ্ছে তাই, পূর্বেই অর্থাৎ যে পণ্যটি উৎপাদন করবে তার খরচ কি পরিমাণ হবে এবং সেই খরচের পর কি পরিমাণ মুনাফা হতে পারে সম্পূর্ণটাই একটি ধারণা বা এস্টিমেটেড। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের এই প্রতিষ্ঠানটি তারাই এস্টিমেট করেছে 24,000 টাকা তাদের মুনাফা অর্জন করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ উৎপাদন ব্যয় যদি না জানে তাহলে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করাটা কঠিন হয়ে যায়। আমরা জানি উৎপাদন ব্যয় হিসেবের মুখ্য উদ্দেশ্যের মধ্যে আমরা যেটি দেখি সেটি হচ্ছে ব্যয় নির্ণয়,
বা ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ, এই দুইটি বিষয়। অর্থাৎ আমরা যদি ব্যয় আগে জানতে পারি, খরচের পরিমাণ জানতে পারি, তাহলে কোন খাতে কিভাবে খরচ করছি, সেই খরচগুলো বেশি হচ্ছে কিনা, কোথাও অপ্রয়োজনীয় খাতে খরচ হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা তখন ধরতে পারবো। কাজে উৎপাদন ব্যয়ের উদ্দেশ্যই হচ্ছে ব্যয় নির্ণয় এবং ব্যয় নিয়ন্ত্রণ, একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটি বিষয় যদি ব্যয় নিয়ন্ত্রণ করা না যায়, প্রতিষ্ঠান তখন ক্ষতির সম্মুখীন হবে। কারণ যত্রতত্র ব্যয়ের ক্ষেত্রে যদি ব্যয় সংকোচন নীতি না ধরে বা না মেনে চলে, তাহলে কিন্তু প্রতিষ্ঠান লাভবান হতে পারবে না। কারণ বলাই হয়েছে, পণ্য উৎপাদনে সর্বনিম্ন ব্যয়ে পণ্য উৎপাদন করতে হবে। অর্থাৎ যত কম খরচে পণ্য উৎপাদন করা যায়, তত কম মূল্যে পণ্যটি বাজারে ছাড়া যাবে। অর্থাৎ বাজারে যত কম মূল্যে পণ্য দেওয়া যাবে, কম্পারেটিভ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় যদি আমরা কম মূল্যে, বা যে প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করছে তারা যদি কম মূল্যে মার্কেটে পণ্যটি ছাড়তে পারে, তাহলে তাদের পণ্যগুলোই দ্রুত সময়ের মধ্যে তারা বিক্রয় করতে সক্ষম হবে এবং মুনাফা অর্জন করতে সক্ষম হবে। কিন্তু আমরা দেখি সমজাতীয় প্রতিষ্ঠানগুলো যদি একই ধরনের পণ্য কম মূল্যে ছাড়ে, আর যে প্রতিষ্ঠানের সে আমরা ব্যয় নির্ণয় করলাম তাদের ব্যয় যদি বেশি হয়, তখন মার্কেটে টিকে থাকাটা তাদের পক্ষে সম্ভব হবে না। কাজে এখনকার প্রতিযোগিতামূলক বাজারে ব্যয় নির্ণয় এবং ব্যয় নিয়ন্ত্রণ এটি ব্যবসায়ের মূল চালিকা শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ এই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে যে একটি উদ্দীপকের মাধ্যমে, ছোট একটি উদ্দীপক, শুধুমাত্র এই পার্সেন্টেজগুলো দিয়ে আমরা 2-1 বছরে কিন্তু এমন সহজ এবং ছোট উদ্দীপকের আলোকেই পরীক্ষায় প্রশ্ন চলে আসছে 10 নম্বরের। অনেকে এত বেশি সহজ হয়ে গেলে আবার মনে করে যে এত সহজ বিষয় এটা কিভাবে সমাধান করব, মানে ভেবাচাকা খেয়ে যাওয়ার মতো। কাজেই আমরা যেন সব ধরনের প্রস্তুতি আমাদের থাকে। আমরা সহজ উদ্দীপকের সমাধান যেমন করব, কঠিন উদ্দীপকের সমাধানও আমরা জেনে রাখব। সব ধরনের উদ্দীপকের প্রস্তুতি আমরা যদি নিয়ে রাখতে পারি, পরীক্ষায় যে কোনো অবস্থায় যে কোনো ধরনের উদ্দীপকের আলোকেই প্রশ্ন চাওয়া হোক না কেন, তখন আমরা অতি সহজে সেই প্রশ্নের সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করেছ। যদি তোমাদের কোথাও বোঝার বিষয় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে বা মেসেজের মাধ্যমে, ফোনের মাধ্যমে, যে কোনো উপায়ে তোমরা সেটি জেনে নেওয়ার চেষ্টা করবে। অবশ্যই আমি তোমাদের হেল্প করার জন্য প্রস্তুত আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে, যেটি আবারও বলছি, প্রথমে বলেছি আবারও বলছি, জীবন একটাই, লক্ষ্য যার স্থির, সফলতা তার অবশ্যই আসবে। গোল ঠিক করতে হবে, আমরা কি হতে চাই, কোথায় পৌঁছতে চাই। সেই গোল যদি আমাদের ঠিক থাকে, লক্ষ্য যদি ঠিক থাকে, সেই লক্ষ্যকে ঠিক করে আমরা সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে। কাজে আগে লক্ষ্য ঠিক করে নিই, আমি কি রেজাল্ট করতে চাই। আমি কি A+ পেতে চাই, GPA 5 পেতে চাই, না আমি GPA 2 পেতে চাই। এখন আমার লক্ষ্যটি যদি, আমার স্বপ্নটি যদি থাকে খুবই ছোট, তাহলে কিন্তু আর মানে বড়োর দিকে যাওয়ার সুযোগ থাকবে না। কাজেই আমি আমার লক্ষ্যটাকে, আমার আশাটাকে অবশ্যই আমি বড় করে দেখব। আমার একটি বড় প্রত্যাশা থাকবে, আমার একটি বড় চাওয়া থাকবে, এবং সেই চাওয়া বা প্রত্যাশা বা লক্ষ্যটির দিকে আমাকে প্রতিনিয়ত পরিশ্রম করে অগ্রসর হতে হবে। আমরা জানি প্রবাদ আছে, লেবার নেভার বিট্রে, অর্থাৎ পরিশ্রম কখনোই বিফল হয় না, ব্যর্থ হয় না। পরিশ্রমী যে মহান সৃষ্টিকর্তা তার সহায়। যে পরিশ্রম করে না, বলাই হয়েছে যারা অলস করে তারা কখনোই কিছু করতে পারে না, না নিজেদের ভালো করতে পারে, না অন্যের ভালো করতে পারে। যারা পরিশ্রমী তারা সর্বদাই নিজে যেমন তার গন্তব্যে পৌঁছে যায়, আবার অন্যকেও তারা অনুপ্রাণিত করতে পারে, উৎসাহিত করতে পারে, অন্যের অনুকরণের মাধ্যম হতে পারে। আমরাও আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা
আমরা চাই আমাদের শিক্ষার্থীবৃন্দ তাদের লক্ষ্যে পৌঁছে যাক, অনুকরণার তারা সৃষ্টি করুক, অনুপ্রেরণার সৃষ্টি করুক, অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করুক, ভালো ফলাফল অর্জন করে ভালো মানুষ হয়ে সমাজ দেশ দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে। আর সেই সবই সম্ভব হবে যখন আমাদের এই মহামূল্যবান জীবনটি সচল থাকবে। কাজে এই জীবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা এই করোনার মহামারীতে নিজেদেরকে সুরক্ষিত রাখব, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব। বিশেষ করে আগামী 1-2 মাস সময় আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ঘর থেকে বের হব, প্রতিনিয়ত চারিদিকে সজাগ দৃষ্টি রাখব, লোকালয়ে যাব না, গ্যাদারিং যেখানে বেশি সেখানে যাব না। এবং বলা হয়েছে, আমার পেজে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে, পেজে আমরা একজন ডাক্তারের উদ্ধৃতি দিয়ে আরেকজন ডাক্তারের একটি ভিডিও দিয়ে রেখেছি, যেখানে আমরা ভারতের একজন বিখ্যাত ডাক্তার দেবী শেঠি, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, ওনার 22টি করোনা থেকে বাঁচার জন্য তিনি 22টি উপদেশ দিয়েছেন। অর্থাৎ এই উপদেশগুলো যারা মেনে চলবে অন্তত আগামী কয়েকটি মাস, তাহলে সে করোনা থেকে মুক্ত থাকবে। সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রত্যাশায় আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ, মন্থলা, মাধবপুর, হবিগঞ্জ, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলা, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আমার শুভানুদ্দায়ী বন্ধুবর্গ, সবাইকেই সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। শুভরাত্রি।